হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমরা একটা বহু প্রতীক্ষিত চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা হচ্ছে পি ব্লক। সকলের কাছে এটা খুব ভয়ের একটা চ্যাপ্টার থাকে, কারণ এখানে প্রচুর মেমোরাইজ করতে হয়, সিস্টেমেটিক ওয়েতে পড়তে হয়। ম্যাক্সিমাম জায়গায় বইতে দাগ দিয়ে পড়া হচ্ছে। আমরা বইতে দাগ দেব না, আমরা বোর্ডে দাগ দেব, তোমরা খাতায় দাগ দেবে, তারপরে চ্যাপ্টারটা তোমাদের মনে দাগ দেবে। তো আমরা এইভাবে পড়বো, ঠিক আছে? তো চ্যাপ্টারটা রেকর্ডিং থাকছে, আমরা ক্রিস্প অ্যান্ড কনসাইজ রাখবো। প্রত্যেকটা টপিক যেগুলো ইম্পর্টেন্ট সেই কটা কথাই আমরা অনলি বলবো। আর সকলে খাতা পেন নিয়ে বসে যাও। যারা যারা দেখছো লাইভ লেকচার রেকর্ডেড হয়ে থাকবে এটা অ্যাপে, ভিডিওটা তোমরা পরেও দেখে নিতে পারবে। প্লিজ দেখে নিও। আমি লেকচারটা ইলংগেট করব না। আজকে আমি গ্রুপ 15 শুরু করছি থার্ড সেমিস্টারের জন্য। প্লাস যারা সিবিএসসি বা আইএসসি বোর্ডে আছো, তাদের সিবিএসসি আইএসসি বোর্ডে কিন্তু এই চ্যাপ্টারটা নেই, কিন্তু আমাদের নিট বা যেই কম্পিটিটিভ এক্সামের জন্য চ্যাপ্টারটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তাই এই ব্যাচটাতে, এই অনলাইন কেমিস্ট্রি ব্যাচটাতে আমি প্রায় সকলকেই অ্যাড করেছি। সকলেই কিন্তু লেকচারগুলো দেখে নিই। আমি ইলংগেট করবো না, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটেরই বেশি লেকচার রাখবো না। তাতে আমাকে মাল্টিপল লেকচার করতে হলেও আমি সেটা করব। প্রথমে যারা লাইভ ক্লাস দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, কাইন্ডলি একটু চ্যাট বক্স ব্যবহার করে বলো তোমাদের কাছে আমার ভয়েসটা মানে প্রপারলি পৌঁছচ্ছে কি না, বোর্ডের লেখাগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কি না। একটু যদি চ্যাট বক্সটা ব্যবহার করে আমাকে একটু বলে দাও, তাহলে আমার একটু সুবিধা হয়। ক্লিয়ার সাউন্ড? ওকে, থ্যাংক ইউ জ্যোতির্ময়ী। ওকে, সো চলো এগিয়ে যাওয়া যাক। আমরা পি ব্লক শুরু করছি, গ্রুপ 15 দিয়ে শুরু করছি। গ্রুপ 15 দিয়ে আমরা পড়াশোনা শুরু করছি। খাতা নিয়ে বসে যাও। দেখো, পি ব্লকের এলিমেন্টসগুলো বেসিক্যালি এলিমেন্টস ইন হুইচ দ্য লাস্ট ইলেকট্রন। পি ব্লক কাদের বলি, পি ব্লক এলিমেন্ট কাদের বলি অ্যাকচুয়ালি আমরা, সেটা আগে ফার্স্ট বোঝা যাক। যে ক্ষেত্রে এলিমেন্টসগুলোর লাস্ট ইলেকট্রনটা পিতে ঢোকে, পি সাবসেলে প্রবেশ করে, তাদেরকে আমরা পি ব্লক বলি। পি ব্লক আমাদের শুরু হয় কোত্থেকে? পি ব্লক আমাদের শুরু হয় গ্রুপ 13 থেকে শুরু হয়, গ্রুপ 18 দিকে শেষ হয়। এবং এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS2 NP 1 থেকে 6 হয়, এটা তোমরা সবাই জানো। পি ব্লক যখন গ্রুপ 13 দেখছি, 13-র ক্ষেত্রে এটা হচ্ছে NS2 NP1, গ্রুপ 14-এর ক্ষেত্রে NS2 NP2, গ্রুপ 15-এর ক্ষেত্রে NS2 NP3। আর আমরা এখানে ফোকাসড আজকে NS2 NP3-তে ফোকাসড। অর্থাৎ পি ব্লকের গ্রুপ 15-এর সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2 NP3, এটাতে আমরা আজকে ফোকাসড। তাহলে কি বলছে দেখো, এলিমেন্টস ইন হুইচ দ্য লাস্ট ইলেকট্রন এন্টার্স ইন দ্য পি সাবসেল, যেখানে পিতে ইলেকট্রন প্রবেশ করে তাদেরকে আমরা পি ব্লক বলি। গ্রুপ 15 এরকম পি ব্লকের একটা এলিমেন্ট, বিকজ গ্রুপ 15-এ যারাই আছে, ধরো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস 2s2 2p3, লাস্ট ইলেকট্রন পিতে ঢোকে। ফসফরাস ইলেকট্রন বিন্যাস 3s2 3p3, লাস্ট ইলেকট্রন পিতে ঢোকে। সুতরাং এটা পি ব্লক এলিমেন্ট। ভেরি গুড। পরেরটা দেখো, পি ব্লক এলিমেন্টস আর প্লেসড ইন গ্রুপ 13 to 18, এটাও আমি বলেছি এক্ষুনি। এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বলেছি NS2 NP 1 থেকে 6। ছোটো ছোটো পরে পয়েন্ট লিখেছি, যাদের লেখার সময় নেই দয়া করে স্ক্রিনশট তুলে নাও, পরে লিখে নেবে, বাট পড়ে নেবে। অ্যাপ থেকে যারা ক্লাস করছে তারা স্ক্রিনশট তুলতে পারবে না, আমি খুব দুঃখিত। পি ব্লক কন্টেন্স মেটালস, নন মেটালস অ্যাজ ওয়েল অ্যাজ মেটাল। অর্থাৎ এটা এমন একটা ব্লক যেখানে মেটালস পাবে, নন মেটালস পাবে, মেটালয়েডস পাবে। মেটালয়েডস কারা? মেটালয়েডস তারা যাদের মধ্যে মেটালিক ক্যারেক্টারও দেখা যায়, নন মেটালিক ক্যারেক্টার দেখা যায়। অর্থাৎ বেসিক্যালি এরা হচ্ছে দোআঁচলা, দুরকম, দুমুখে পা দিয়ে চলে, ঠিক আছে? কারা কারা সেরকম দেখা যাক। কি আছে পি ব্লকসে? প্রথমে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, SB, BI। এই বিসমাথ হচ্ছে পুরোপুরিভাবে মেটাল, কোনো সন্দেহ নেই, কোনো মিক্সচার নেই এর মধ্যে। 100% সততার সঙ্গে বিসমাথ হচ্ছে তোমার কাছে মেটাল। নাইট্রোজেন ফসফরাস
100% বিশ্বস্ততার সঙ্গে এরা হচ্ছে নন মেটাল। আর্সেনিক অ্যান্ড অ্যান্টিমনি এরা হচ্ছে মেটালয়েড। সুতরাং তৈরি হয়ে গেল তোমার এমসিকিউ জিজ্ঞেস করার একটা জায়গা। গ্রুপ 15 মধ্যে কারা কি? নাইট্রোজেন ফসফরাস প্রথম দুটো নন মেটাল, মেটালয়েড পরের দুটো, তারপরে লাস্টেরটা মেটাল, অর্থাৎ হাম দো হামারে দো হয়ে গেল নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এসবি। এটা এখান থেকে আমাদের এমসিকিউ হয়ে গেল একটা। এই একটা এমসিকিউ হলো, এই একটা এমসিকিউ হলো, এই একটা এমসিকিউ হলো। ঠিক আছে, এগিয়ে যাওয়া যাক পরবর্তী পার্টে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ট্রেন্ড একবার যদি খেয়াল করো, চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ইন দ্য প্রিভিয়াস ইয়ার কনটেক্সট। 2022-এ এখান থেকে 5টা কোশ্চেন এসেছে পি ব্লক থেকে। টোটাল পি ব্লকের এটা পুরো পি ব্লকের অ্যানালিসিস অ্যাকচুয়ালি। তো মোটামুটিভাবে দেখো গড়ে অ্যাভারেজে খুব ভালো নাম্বার অফ কোশ্চেন আছে, 5 থেকে 6টা কোশ্চেন নিটে চলে আসে এখান থেকে। এই চ্যাপ্টার থেকে মোটামুটি 5 থেকে 6টা কোশ্চেন অ্যাভারেজ দেখো, অ্যাভারেজ 5 আর 6টা রেঞ্জে আছে। ঠিক আছে, মানে খুব ডিমান্ডিং চ্যাপ্টার একটা। ঠিক আছে, স্কিপ করবে তো পাতি বাংলায় বাঁশ খেয়ে যাবে। চলো নেক্সট। গ্রুপ 15-কে নাইট্রোজেনের ফ্যামিলি বলা হয়, এখন নয়। গ্রুপ 15-কে নাইট্রোজেনের ফ্যামিলি বলা হয়। ঠিক আছে, সেরকমভাবে গ্রুপ 14-কে কার্বন ফ্যামিলি বলা হয়, গ্রুপ 13-কে বোরন ফ্যামিলি বলা হয়। অর্থাৎ একটা ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করে সেই ফ্যামিলির প্রথম এলিমেন্টটা। তো গ্রুপ 15 শুরুই হয় নাইট্রোজেন দিয়ে, সেই জন্য একে বলা হয় নাইট্রোজেন ফ্যামিলি। এর আরেকটা নাম আছে, তাকে বলা নিকটোজেন্স বলা হয়, নিকটোজেন্স বলা হয়। গ্রুপ 15 এলিমেন্টসগুলোকে আমরা নিকটোজেন্স বলে থাকি। ঠিক আছে, গ্রুপ 15 এলিমেন্টসগুলোকে আমরা বলে থাকি নিকটোজেন্স। ওকে নেক্সট, তাহলে এগিয়ে যাওয়া যাক পরবর্তী পার্টে। দেখো সুন্দর করে পয়েন্টগুলো লেখা আছে, এই পয়েন্টগুলোই এমসিকিউ তোমার কাছে, এই পয়েন্টগুলোই পড়ার, বইতে মার্ক করার দরকার নেই, স্ক্রিনশট তোলো, লেখো, এই পয়েন্টগুলো লেখো, এটাই তোমার পড়া হবে। ঠিক আছে, তো বলছে দ্য এলিমেন্টস অফ গ্রুপ 15 কারা, না পারলে আসবি সবাই, তাই তো? নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি অ্যান্ড বিসমাথ। আমি আগেই বলেছি এনআরপি হচ্ছে নন মেটাল, এনআরপি নন মেটাল, আর্সেনিক আর এসবি এর হচ্ছে মেটালয়েড, অ্যান্ড দ্য অনলি মেটাল ইজ দ্য বিসমাথ। এটা হচ্ছে মেটাল, এরা হচ্ছে মেটালয়েড। মেটালয়েডকে বাংলায় বলা হয় ধাতু কল্প, আর এটাকে বলা হয় নন মেটাল। ঠিক আছে, মেটালয়েডস কথাটার মানে কি? যাদের মেটাল এবং নন মেটালের উভয় ক্যারেক্টার আছে, অর্থাৎ এরা মেটালের মতো বিহেভ করে, নন মেটালের মতো বিহেভ করে, অর্থাৎ যেমন যখন যেরকম সুযোগ পায় তখন নিজের রূপ গিরগিটির মতো বদলে নেয়। পরেরটা বলা হলো এই পয়েন্ট, বলা হলো এই পয়েন্ট, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। বলছে দিস এলিমেন্টস আর কল্ড নিকটোজেন্স। নিকটোজেন্স কথাটার মানে হচ্ছে টু চোক, অর্থাৎ শ্বাসরোধী গ্যাস। দম আটকে যায়, তোমাকে তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আমার যদি ইচ্ছা হয় তোমাকে আজকে মার্ডার করবো, নাইট্রোজেন ডাইঅক্সাইডের চেম্বারে তোমাকে ফেলে দেবো। ঠিক আছে, দম আটকে মরে যাবে। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? অর্থাৎ এখান থেকে যে গ্যাসগুলো তৈরি হয়, নাইট্রোজেনের যে অক্সাইডসগুলো আছে, সেই কোনো অক্সাইডস আমাদের দম নিতে হেল্প করে না, আমাদের শ্বাস প্রশ্বাসে হেল্প করে না। ওখানে ঢুকে গেলে আমরা এমনি মারা যাবো। ওই জন্য বলা হয় এদেরকে নিকটোজেন্স বলে। এরা যে যে গ্যাসিয়াস সাবস্টেন্স তৈরি করে, এর কোনো গ্যাসিয়াস সাবস্টেন্স আমাদের শ্বাস নিতে হেল্প করে না, চোকিং হয় আমাদের, এই জন্য এদের সবাইকে বলা হয় নিকটোজেন্স। আচ্ছা, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন দেখেছো NH2NP3, ভালো করে খেয়াল করে, একটা হাফ ফিল্ড কনফিগারেশন আছে। গ্রুপ 15 সবার একটা হাফ ফিল্ড স্টেবিলিটি আছে, অর্থাৎ এদের একটা অ্যাডিশনাল লেজ আছে, অর্থাৎ এটার বেসিসে এরা অনেক অনেক প্রপার্টিকে চেঞ্জ করে দিতে পারে। হাফ ফিল্ড স্টেবিলিটি অর্থাৎ সুখে শান্তিতে সংসার করে হাফ ফিল্ড স্টেবিলিটি নিয়ে। তুমি এটাকে বিগ্রতে গেলে, চেঞ্জ করতে গেলে তোমার কিন্তু প্রবলেম আছে। ওকে, চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, চলো নোটেড। যদি নোট ডাউন না হয়ে থাকে রেকর্ডিং পরে দেখে নিও, সময় নেই, খুব দ্রুত পড়াবো, ক্রিস্প লাগবো, লেকচারটাকে শর্ট রাখবো যাতে তোমরা দেখে নিতে পারো একবারে। নেক্সট, পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্ট, অকারেন্স, কে কোথায় কেমনভাবে তাকে পৃথিবীতে পাওয়া যায়, অর্থাৎ পৃথিবীতে কার কোথায় জন্ম হয়েছে আর তারপরে সে
খাদ্য বাসস্থানের তাগিদে কোথায় কেমনভাবে বেড়ে উঠেছে সেটা আমরা দেখব। নাইট্রোজেনকে পাত্তা দেয়নি কেউ মাটিতে, নাইট্রোজেনকে পাত্তা দেয়নি কেউ জলে, তাই জন্য নাইট্রোজেন দুঃখে রাগে শোকে বাতাসে চলে গেছে। বাতাসের টোটাল অ্যাটমসফিয়ারে 78.084% নাইট্রোজেন, বাকি 20.03% হচ্ছে তোমার অক্সিজেন, আর কার্বন ডাইঅক্সাইড 0.03%। ঠিক আছে, অর্থাৎ দেখো নাইট্রোজেন কোথায় পাত্তা পায়নি, জলে স্থলে জায়গা পায়নি, তাই নাইট্রোজেন আছে অন্তরিক্ষে, অর্থাৎ বাতাসে আছে। কত আছে? 78% বাই ভলিউম, এক্স্যাক্টলি 78.084%। ঠিক আছে, নাইট্রোজেনকে আর্থ ক্রাস্টে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? চিলি সল্ট পিটার। চিলি সল্ট পিটার মানে লঙ্কার নুনের পিটার নয়, চিলি সল্ট পিটার মানে চিলি একটা দেশ, সেখানে পাওয়া গেছে সোডিয়াম নাইট্রেটকে প্রচুর পরিমাণে। ওই জন্য সোডিয়াম নাইট্রেট অর্থাৎ নাইট্রোজেন আর্থ ক্রাস্টে সোডিয়াম নাইট্রেট হিসাবে আছে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট সোর্স অফ নাইট্রোজেন ইজ ইন্ডিয়া, এই জন্য একে বলে ইন্ডিয়ান সল্ট পিটার, পটাশিয়াম নাইট্রেট। কি বললাম? নাইট্রোজেনকে যেটুকু আর্থ ক্রাস্টে পাওয়া যায় সেটা ইন দ্য ফর্ম অফ নাইট্রেট, ইন দ্য ফর্ম অফ নাইট্রেট মেন পাওয়া যায় চিলিতে, এই জন্য একে বলে চিলি সল্ট পিটার। সোডিয়াম নাইট্রেট হচ্ছে চিলি সল্ট পিটার। আর আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় ইন দ্য ফর্ম অফ পটাশিয়াম নাইট্রেট, এই জন্য এর নাম হচ্ছে ইন্ডিয়ান সল্ট পিটার। এটা হচ্ছে নাইট্রোজেনের আর্থ ক্রাস্টের কোথায় নাইট্রোজেন রয়েছে ইন দ্য ফর্ম অফ এ কম্পাউন্ড। ওকে, নেক্সট ফসফরাসকে কোথায় পাওয়া যায়? ফসফরাসগুলো যে মিনারেলে পাওয়া যায় তাদেরকে বলা হয় ফ্লুওরো অ্যাপেটাইট ফর্মুলা, অর্থাৎ অ্যাপেটাইট ফ্যামিলি বলে এদেরকে। অ্যাপেটাইট মানে খিদে, এ অ্যাপেটাইট সি অ্যাপেটাইট নয়। ঠিক আছে, অর্থাৎ মিনারেল অ্যাপেটাইট, অর্থাৎ ফসফরাসকে যে মিনারেলসগুলোর মধ্যে পাওয়া যায়, যে খনিজগুলোর মধ্যে পাওয়া যায় সেগুলোকে অ্যাপেটাইট ফ্যামিলি বলা হয়। এবং তার একটা এক্সাম্পল হচ্ছে ফ্লুওরো অ্যাপেটাইট, ফর্মুলা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, মার্ক করবে। আচ্ছা, আর ফসফরাস কোথায় পাওয়া যায়? আমাদের হাড়ে পাওয়া যায়, আমাদের লিভিং সেলে পাওয়া যায়, অনেক প্ল্যান্ট ম্যাটারের মধ্যে ফসফরাস পাওয়া যায়। ঠিক আছে, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলোতে সালফাইডের যে মিনারেলসগুলো হয়, সালফাইডের যে খনিজগুলো হয় তার মধ্যে কিছু কিছু সময় আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি এগুলো থেকে যায়। তোমরা শুনেছো মাটির তলায় প্রচুর আর্সেনিকের বেল্ট আছে, অ্যাকচুয়ালি ওখানে সালফাইড ওর্স আছে, তার মধ্যে কিছু আর্সেনিক থেকে যায়। ঠিক আছে, এগুলোর পরিমাণ খুব কম, আর্থ কাস্টে খুব কম পরিমাণে পাওয়া যায়, অন্যান্য খনিজের মধ্যে ঢুকে ঢুকে থাকে এরা। ঠিক আছে, আশা করি এখান থেকে যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার নোট করো তুমি অলরেডি নোট করে নিয়েছো। অ্যান্ড আই এম গোয়িং টু দ্য নেক্সট পার্ট। Very important chart, exactly I have copied from the NCERT, একদম প্রত্যেকটা ডেটা এনসিইআরটি থেকে নেওয়া আছে, অ্যাজ পার এনসিইআরটি আই এম এক্সপ্লেনিং। খুব ভালো করে দেখবে, দিস ইজ আ গ্রুপ উইথ লেস এক্সেপশন। আবার বলছি, দিস ইজ আ গ্রুপ উইথ লেস এক্সেপশন। অন্যান্য গ্রুপে প্রচুর প্রচুর এক্সেপশন আছে, কিন্তু গ্রুপ 15 এই দিক থেকে আমার খুব ভালো লাগে যেখানে এক্সেপশন কম। কিন্তু এক্সেপশন কম হওয়ার জন্য এখানে প্রচুর ইনসেপশন আছে নতুন নতুন কনসেপ্টের, অর্থাৎ এই চ্যাপ্টারটা বড়, অনেক বেশি পড়তে হবে তোমাকে। ঠিক আছে, এক্সেপশন কম হলেও ইনসেপশন বেশি আছে। ভালো করে দেখো, অ্যাটমিক নাম্বার মনে রাখার দরকার নেই, তবু যদি ইচ্ছা করে মনে রেখো 7, 15, 33, 51, 38, 83। যদি কারোর কাজ না থাকে এটা মুখস্থ করে নিও। ঠিক আছে, অ্যাটমিক মাস এগেইন কারোর কাজ না থাকলে মুখস্থ করো, যদি কাজ থাকে তাহলে ব্যাপারটা বোঝো। জেনারেলি টপ টু বটম, ওপর থেকে নিচে দিকে নামছো, নাইট্রোজেন থেকে ফসফরাস, ফসফরাস থেকে আর্সেনিক, আর্সেনিক থেকে অ্যান্টিমনি, অ্যান্টিমনি থেকে বিসমাথ, নিচের দিকে নামছো, এরা ভারী হয়, ওজনদার হয়। ফলে জেনারেলি কী হবে, এদের মাস বাড়বে। দেখো নাইট্রোজেন অনলি 14, তার ফসফরাস 30, 30.9, আমরা 31 ধরে করি, আর্সেনিক 74, ক্রমশ মাস বাড়ছে, বড় হলে মাস বাড়বে। দেখো 74 থেকে 121, 121 থেকে 208। মেটাল হচ্ছে বাবু, মেটাল হলে কী হবে, ডেন্সিটি বাড়বে, নিচের দিকে নামছো, মেটালস তৈরি হচ্ছে। গ্যাস থেকে, দেখো নাইট্রোজেন গ্যাস ছিল, জেনারেলি কম হবে, গ্যাস থেকে আস্তে আস্তে সলিডের দিকে আসছে, সলিডের দিকে আসলে কি হবে, ডেন্সিটি বাড়বে, অনেকগুলো অ্যাটম এক জায়গায় জড়ো হবে, মাস বেশি হবে, এবং সেটাই তো হচ্ছে। নাইট্রোজেন 14 থেকে ফসফরাসে 30, 30 থেকে আর্সেনিকে 74। দেখো ক্রমশ মাস বাড়ছে, আর্সেনিক অ্যান্টিমনিতে 121.75, বিসমাথে 208.98। অর্থাৎ এদের অ্যাটমিক মাসের যে অর্ডার সেটা হচ্ছে নাইট্রোজেন থেকে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে এসবি, তারপরে বিআই, অর্থাৎ নর্মাল ট্রেন্ড, কোনো সমস্যা নেই।
ঠিক আছে। ইলেকট্রনিক কনফিগারেশন সবাই জানো, নাইট্রোজেনের ক্ষেত্রে কী হবে, 2s2 2p3, এটা চলে যাও, এটা যদি মনে রাখতে না পারো চাপ নেই, ভুলে যাও। নেক্সট চলে যাবে ফসফরাস, অ্যাটমিক নাম্বার একটু বাড়িয়ে দাও, 2টাকে 3 করে দাও, 3s2 3p3। তারপরে কি আছে, আর্সেনিক, আর্সেনিকে 3টাকে 4 করে দাও, 4s2 4p3। এটা ভুলে গেলে ভুলে যেতে পারো, কোনো সমস্যা নেই, লিখতে পারলে খুব ভালো, 3d10 লিখতে পারলে খুব ভালো। এটা যদি 3d10 হয় তাহলে এটা 4d10 হবে, এটা 4s2 হলে এটা 5s2 হবে, এটা 4p3 হলে এটা 5p3 হবে। তারপরে 4f14, 5p10, 6s2 6p3 এরকম। কেউ যদি ভুলে গিয়ে থাকো আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো নাইট্রোজেন 2s2 2p3, তারপরে তার তলায় ফসফরাস, এটা অ্যাটমিক নাম্বার বাড়িয়ে দাও, 3s2 3p3। তারপরে আর্সেনিক, আর্সেনিকের 3d10 ঢুকবে, 3d10 4s2 4p3। অ্যান্টিমনি 4d10 হবে, 5s2 5p3। তারপরে বিসমাথ, বিসমাথ হবে 4f14, 5d10, 6s2 6p3। লিখে নেবে ইলেকট্রনিক কনফিগারেশনটা, কখনো কখনো কাজে লেগে যায়, কখনো কখনো কাজে লেগে যায়। পি ব্লক ছোট ছোট লেকচার থাকে, অল্প লেকচার থাকবে, কিন্তু পড়ে নিও দয়া করে, ফেলে রাখবে না। আমি মোটামুটি সপ্তাহে 2বার 3বার করে অনলাইন ক্লাস নিয়ে কমপ্লিট করে দেবো, অনেক বড় চ্যাপ্টার, সুতরাং সকলকে বলবো যে যখন লেকচারটা দেখছো শেষ করে ফেলবে এটা। আয়োনাইজেশন এনার্জি দেখো, বল অনির্ধ। ঠিক আছে, আয়োনাইজেশন এনার্জির দিকে তাকাও। দেখো জেনারেলি কি হয়, গ্রুপ 15 এলিমেন্টসগুলো আমি রিলেটিভলি কম্পেয়ার করি, গ্রুপ 15 এলিমেন্ট আর গ্রুপ 14কে যদি পাশাপাশি কম্পেয়ার করো, গ্রুপ 14-এর জেনারেল ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে ns2np2, আর গ্রুপ 15-এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ns2np3। দিজ আর হাফ ফিল্ড, অর্থাৎ দিজ আর স্টেবল। সুতরাং গ্রুপ 15 এলিমেন্টগুলোর আয়োনাইজেশন এনার্জি সবসময় গ্রুপ 14-এর থেকে বেশি হবে। ঠিক আছে, গ্রুপ 15 এলিমেন্টের আয়োনাইজেশন এনার্জি সবসময় গ্রুপ 15-এর থেকে বেশি হবে, কারণ এদের হাফ ফিল্ড স্টেবিলিটি আছে। এবার খেয়াল করে দেখো, এইটা 1 মানে যে প্রথমবার আয়োনাইজ করেছো, এনার্জি লেগেছে 1402, স্বাভাবিক স্টেবল কনফিগারেশন আছে, ইলেকট্রন বের করতে চাইছো, ও অ্যালাউ করবে না, সেই জন্য তোমাকে হাই এনার্জি দিতে হচ্ছে। এবার দেখো এরপরে এটা 1012 হয়েছে, আয়োনাইজেশন এনার্জি কমে গেছে, তারপরে 947 হয়েছে, তারপরে 834 হয়েছে, তারপরে 703, অত ক্রমাগত কমেছে। অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি ইন দ্য গ্রুপ 15 নাইট্রোজেনের সব থেকে বেশি, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, সবার শেষে বিসমাথ। অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি নর্মাল ট্রেন্ড ফলো করেছে, ওপর থেকে নিচের দিকে নামলে যত অ্যাটমিক সাইজ বাড়বে আয়োনাইজেশন এনার্জি কমার কথা, এবং তার ব্যতিক্রম হয়নি। গ্রুপ 15-এ যখন তুমি নাইট্রোজেন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নেমেছো, ক্রমাগত আয়োনাইজেশন এনার্জি কমতে শুরু করেছে। ঠিক আছে, নেক্সট সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, দ্বিতীয়বার আয়োনাইজ করছো, দ্বিতীয়বার দেখো প্রথমবার আয়োনাইজ করার পর যে কোনো অ্যাটমকে প্রথমবার আয়োনাইজ করার পর ও একটা ক্যাটায়ন হয়ে যায়, ও একটা ক্যাটায়ন হয়ে গেলে ওর সাইজ ছোট হয়ে যায়, নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, তাই দ্বিতীয়বার আয়োনাইজ করতে গেলে অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়। সেটা দেখো এখানে ইভিডেন্ট, প্রথমবার আয়োনাইজ করতে 1402 কিলোজুল পার মোল এনার্জি লেগেছে, দ্বিতীয়বার আয়োনাইজ করতে তোমার 2856, অনেক বেশি, প্রায় ডবলের কাছাকাছি এনার্জি লেগেছে। তৃতীয়বার আয়োনাইজ করতে লিখেছে 4577, ভালো করে দেখো। অর্থাৎ জেনারেলি যেটা হয়, থার্ড আয়োনাইজেশন এনার্জি সবসময় দ্বিতীয়টা থেকে বেশি হয়, সেকেন্ড সবসময় প্রথমে থেকে বেশি হয়। অর্থাৎ আয়োনাইজেশন এনার্জির এই যে ট্রেন্ড, এটাও নর্মাল ট্রেন্ড আছে, এখানেও কোনো অ্যাবনর্মাল নেই, অ্যাবনর্মাল ব্যাপার স্যাপার নেই। সুতরাং নিশ্চিন্তে থাকো, এখান থেকে প্রশ্ন করবে না, যেহেতু এখানে কোনো অ্যাবনর্মাল ট্রেন্ড নেই আর লোকজনের অ্যাবনর্মাল জিনিসই বেশি পছন্দ, সুতরাং ডোন্ট এক্সপেক্ট এনি কোয়েশ্চেন ফ্রম দিস পার্ট। ইলেকট্রোনেগেটিভিটি ইজ অলসো ফলোয়িং দ্য নর্মাল অর্ডার। ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে কী ব্যাপার ছিল বলো, ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যাটমিক সাইজ। অর্থাৎ অ্যাটমিক সাইজ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি
কমবে, অ্যাটমিক সাইজ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমবে, কমেই তো ছে। দেখো এখানে থিন ছিল 2.1, 2.0, 1.9, 1.9, এই দুটো প্রায় সিমিলার। মোটামুটি ওপর থেকে নিচের দিকে ক্রমাগত ইলেকট্রোনেগেটিভিটি কমেছে, তাই হয়েছে সাইজ বেড়েছে, ইলেকট্রোনেগেটিভিটি কমেছে। নাইট্রোজেন থেকে ফসফরাসের সাইজ বড়, তাই ইলেকট্রোনেগেটিভিটি কম হয়েছে। ফসফরাসের থেকে আর্সেনিকের সাইজ বড়, তাই ইলেকট্রোনেগেটিভিটি কমেছে। ইলেকট্রোনেগেটিভ ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে, লাস্টের দুটোতে মোটামুটিভাবে একটু সেম আছে। কোভালেন্ট রেডিয়াস এগেইন, কোভালেন্ট রেডিয়াস এক্ষেত্রে কী হবে, 70 থেকে 110, নিচের থেকে ওপর টপ টু বটম নামছো, ওপর থেকে নিচের দিকে নামছো, রেডিয়াস জেনারেলি কী হয়, ইনক্রিজ করার কথা, একের পর এক নতুন নতুন সেল অ্যাড হয়। এখানেও দের ইজ নো এক্সেপশন, সাইজ দেখো ক্রমশ বেড়েছে 70 থেকে 110। কিন্তু এখানে একটা অবজারভেবল জিনিস দেখো, 70 থেকে 110 প্রায় 50 মতো বেড়েছে, 40 মতো বেড়ে গেছে। ভালো করে দেখো, 7, 4, 11, প্রায় 40 মতো সাইজ বেড়েছে, অ্যাটমিক রেডিয়াস বেড়েছে। কিন্তু 110 থেকে 121 এই ইনক্রিজটা একটু কম। ভালো করে দেখো, অনলি তোমার 11 বেড়েছে। এখান থেকে এখানে 110 আসা মানে এখানে প্রায় 40-এর মতো ইনক্রিজ, আর 110 থেকে 121 এই জায়গাটায় ইনক্রিজটা খুব কম। 121 থেকে 141 এই ইনক্রিজগুলোর অর্ডার দেখো একটু কম আছে জেনারেলি। এটা হওয়ার কারণ হচ্ছে যত তুমি নিচের দিকে নামছো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়লে সাইজ বাড়লে রেডিয়াস বাড়ার কথা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডি আর এফ ইলেকট্রনগুলো চলে আসছে। আর্সেনিকের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করে দেখো, আর্সেনিকে খেয়াল করে দেখো 3D চলে এসেছে, হট করে 3D চলে এসছে। এই 10খানা যে ডি ইলেকট্রন চলে এলো, এই 10খানা যে ডি ইলেকট্রন চলে এলো, এই ডি ইলেকট্রনগুলো হচ্ছে পুয়ার শিল্ডার, নিউক্লিয়াসকে শিল্ড করতে পারে না। এরা থাকলে নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক বেড়ে যায়, অ্যাট্রাকটিভ ফোর্স অনেক বেড়ে যায়। আর অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে গেলে কী করবে, নিউক্লিয়াসকে টেনে ছোটো করে দেবে। অর্থাৎ রেডিয়াসটা যতটা বাড়ার কথা ততটা বাড়তে পারেনি। ওই জন্য এখানে দেখো, এখান থেকে এখানে যাওয়ার সময় 40 ইউনিট ইনক্রিজ করলেও এখান থেকে এখানে যাওয়ার সময় অনলি 11 ইউনিট ইনক্রিজ করেছে। অর্থাৎ অ্যাটমিক রেডিয়াস বেড়েছে ঠিক কথা, কিন্তু রেট অফ ইনক্রিজটা কমে গেছে। যত রেটে বাড়ার কথা ছিল, মানে এটা যদি 40 ইউনিট বাড়ে তাহলে পরেটা অ্যাটলিস্ট 30-40 ইউনিট করে বাড়ার কথা ছিল, মানে এটা 40 বাড়লে এটা 150 হওয়ার কথা ছিল, না হয়েছে 100। অর্থাৎ ইনক্রিজটা রেটটা ইনক্রিজ হয়েছে, কিন্তু ইনক্রিজ হওয়ার রেটটা কমে গেছে। রেটটা কেন কমলো, রেটটা কমার মেন কারণটা হচ্ছে এই দেখো, আর ফসফরাসের পরে যেই তুমি আর্সেনিকে আসছো, খেয়াল করে দেখো আর্সেনিকে একটা D10 ঢুকে গেছে, 10খানা ডি ইলেকট্রন ঢুকে গেছে। এই 10খানা ডি ইলেকট্রন হলে কি হয়, নিউক্লিয়াসকে শিল্ড করতে পারে না, নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স অনেক গুণ বেড়ে যায়। আর নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে গেলে সাইজটা যতটা বাড়ার কথা সে ততটা বাড়ে না, বিকজ নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করে সাইজটা কমানোর চেষ্টা করে। এই জন্য ইনক্রিজ হয়েছে, কিন্তু ইনক্রিজটা অত ভালো হয়নি। ব্যাপারটা বোঝা গেছে? এইটা নর্মাল ট্রেন্ড আছে এগুলো, ঠিক আছে। নেক্সট, এটার প্রয়োজন নেই আপাতত, কোভালেন্ট রেডিয়াসে দরকার ছিল। ওকে, সবাই ছবি তুলে নিয়ে ভালো করে। নেক্সট, অ্যাটমিক রেডিয়াসে যা বলার বক্তব্য বলে দিয়েছি, সব কটা কথা আমি ওখানেই বলেছি। তবু তোমরা এখান থেকে একটু ছবি তুলে নিতে পারো। আমি এটা পেজটা এই কারণে দিচ্ছি, যে বক্তব্যগুলো আমি বললাম সেগুলো রিটেন ফরম্যাটে আছে এখানে। এগুলো এখানে রিটেন ফরম্যাটে দেওয়া রয়েছে। দেখো, কোভালেন্ট অ্যান্ড আয়নিক রেডিয়াস ইন এ পার্টিকুলার রেডিয়াই ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, ইনক্রিজই করতে দেখেছো, সবসময় বেড়েছে নিচের দিকে। দেয়ার ইজ এ কনসিডারেবল ইনক্রিজ ইন দ্য কোভালেন্ট রেডিয়াস ফ্রম নাইট্রোজেন টু ফসফরাস। দেখতেই পেয়েছো, নাইট্রোজেন থেকে যখন ফসফরাসে গেছো 70 থেকে 110, হঠাৎ করে অনেকটা বেড়েছে, তাই না? তারপরে কী বলছে দেখো, হাউ এভার ফ্রম আর্সেনিক টু বিসমাথ অনলি এ স্মল ইনক্রিজ। অর্থাৎ আর্সেনিক থেকে বিসমাথ যখন গেছে তখন ইনক্রিজটা অত বেশি হয়নি, অল্প অল্প করে ইনক্রিজ হয়েছে। এই অল্প অল্প করে ইনক্রিজ হওয়ার কারণ কি বলছে, দিস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ কমপ্লিটলি ফিল্ড ডি অর এফ অরবিটালস ইন দ্য হেভিয়ার মেম্বার। অর্থাৎ ডি এবং এফ ইলেকট্রনগুলো থাকার জন্য নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে গেছে, তাই রেডিয়াসটা অতটা বাড়তে পারেনি। এই হচ্ছে গল্প, ঠিক আছে। নেক্সট চলো, আয়োনেশন এনথালপি কথাটাও বলে দিয়েছি। জেনারেলি কী হয়, আয়োনেশন এনার্জি কী হয়, লাস্ট সেল থেকে ইলেকট্রন বার করতে যে এনার্জি লাগে, ভালো করে খেয়াল করবে। একটা অ্যাটম যদি ছোট হয় তাহলে তার নিউক্লিয়াসের কাছে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা বের করতে সোজা হবে। কিন্তু একটা অ্যাটম যদি অনেক বড় হয় তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন অনেক দূরে আছে, আমি ওটা উল্টো বললাম, সরি। একটা অ্যাটম যদি ছোটো হয়, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা অনেক কাছে আছে, ফলে নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স বেশি আছে। এইখানে তোমার আয়োনাইজ করতে একটু বেশি শক্তি লাগবে, বিকজ নিউক্লিয়াস খুব স্ট্রংলি ইলেকট্রনকে টেনে রেখেছে। আর যখন অ্যাটমের সাইজটা একটু বড় হয়ে যাবে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা দূরে চলে যাবে,
তাহলে কী হবে, নিউক্লিয়ারের অ্যাট্রাকটিভ ফোর্স কমে যাবে, তাহলে এই ইলেকট্রনটা বার করাটা ইজি হবে। অর্থাৎ অ্যাটমিক সাইজ যদি বেড়ে যায় আয়োনাইজেশন এনার্জিটা তোমার কমে যাবে। অর্থাৎ সাইজের সঙ্গে আয়োনাইজেশন এনার্জির সম্পর্ক হচ্ছে ইনভার্স রিলেশন। এবার তুমি ভাবো নাইট্রোজেন থেকে ফসফরাস, ফসফরাস থেকে আর্সেনিক, আর্সেনিক থেকে অ্যান্টিমনি, তারপরে বিসমাথ, এই যে তুমি নামছো ক্রমাগত সাইজ বাড়ছে, তাহলে সাইজ বাড়লে তোমার আয়োনাইজেশন এনার্জি কমার কথা। আমি তোমাকে যে ডায়াগ্রাম বা যে টেবিলটা দেখিয়ে এলাম, এনসিআরটি টেবিলটা দেখালাম, ওখানে কিন্তু ওটাই দেখানো হয়েছে, ক্রমাগত কিন্তু আয়োনাইজেশন এনার্জি তোমার বাড়তে থেকেছে, ঠিক আছে, এই কমতে থেকেছে, ঠিক আছে। ও ফার্স্ট থেকে লাস্ট ধীরে ধীরে আয়োনাইজেশন এনার্জি কিন্তু ক্রমশ তোমার কমেছে। আচ্ছা, তো কী বলছে, আয়োনাইজেশন এনথ্যালপি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ। এক্স্যাক্টলি, তুমি ভালো করে খেয়াল করে দেখো, আগের চার্টটা তুমি একবার রিওয়াইন্ড করে ভিডিওটাকে দেখে নাও, যে আগের চার্টে কিন্তু আয়োনাইজেশন এনার্জি ক্রমশ কমেছে। বা কারো কাছে এনসিআরটি থাকলে একবার ডেটা শিটটা চেক করে নাও, ঠিক আছে। ডিউ টু দ্য এক্সট্রা স্টেবল হাফ ফিল্ড পি অরবিটালস, ইলেকট্রনিক কনফিগারেশন and smaller size, the ionization energy of the group 15 elements is much greater than that of group 14 elements. এটাও আমি তোমাকে এক্ষুনি বলেছি, গ্রুপ 14 এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2 NP2। এটা হচ্ছে এরকম দুটো ইলেকট্রন আছে এখানে, ঠিক আছে। আর গ্রুপ 15 এর ইলেকট্রন বিন্যাস NS2 NP3, এটা হাফ ফিল্ড আছে, এটা এরকম আছে, ঠিক আছে। অফিসে চেক করে নিবি একবার, হ্যাঁ ম্যাম। এটা এরকম আছে, তো এটা হাফ ফিল্ড আছে, স্টেবল আছে, ইলেকট্রন বিন্যাসটা এখানে আছে, ঠিক আছে। এটা হাফ ফিল্ড স্টেবল আছে জায়গাটাতে। তাহলে এখানে ইলেকট্রন বের করতে গেলে তোমার বেশি এনার্জি লাগবে, খুব স্বাভাবিক। আবার এটা গ্রুপ 14, এটা গ্রুপ 15, এখান থেকে এদিকে মুভ করলে সাইজ কমে যায়। অর্থাৎ গ্রুপ 15 এলিমেন্টগুলোর অ্যাটমিক সাইজ গ্রুপ 14গুলোর থেকে কম, আর সাইজ কমলে আয়োনাইজেশন এনার্জি বেশি হয়। তাই গ্রুপ 14-এর থেকে গ্রুপ 15গুলোর আয়োনাইজেশন এনার্জি সবসময়ের জন্য বেশি হয়, এটাই এখানে বলা আছে, ঠিক আছে। আর এটা লাস্ট পয়েন্ট বলছে, দ্য সাকসেসিভ আয়োনাইজেশন এনথ্যালপি ডেল্টা H1 ইজ লেস দ্যান ডেল্টা H2 ইজ লেস দ্যান ডেল্টা H3। কথাটার মানে কি, এটা মানে হচ্ছে প্রথম আয়োনাইজেশন এনার্জি তার থেকে বড় হবে দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি, তার থেকে বড় হবে তৃতীয় আয়োনাইজেশন এনার্জি, সবসময় তাই হবে। জেনারেলি একটা ইলেকট্রন বের করার পর দ্বিতীয় ইলেকট্রন যখন তুমি বের করতে যাচ্ছ তখন তাকে বলা হয় দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি। তুমি যখন তৃতীয় ইলেকট্রনটা বের করতে যাচ্ছ তখন তাকে বলা হয় তৃতীয় আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে। সুতরাং যখন একের পর এক ইলেকট্রন তুমি পরপর বার করতে থাকবে তখন সাকসেসিভ যে এনার্জিগুলো, পরপর যে এনার্জিগুলো লাগে সেগুলোর ভ্যালুটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে, ঠিক আছে। সুতরাং তোমরা পড়েছো ছোটোবেলায়, আমি তোমাকে একটু মনে করিয়ে দিই ব্যাপারটা। তোমরা এই ফ্যাক্টটা এরমভাবে পড়েছিলে যখন তোমরা ক্লাস 11-এ পড়েছো, যে একটা এম একটা অ্যাটম আছে, সেখান থেকে প্রথম ইলেকট্রনটা বের করে যখন এটা M+ হবে তখন প্রথম এনার্জিকে বলা হয় IE1। M+ থেকে যখন দ্বিতীয় ইলেকট্রন বার করে এটা M2+ হবে তখন তাকে বলা হয় IE2। যখন M2+ থেকে আরেকটা ইলেকট্রন বের করে M3+ হবে তখন তাকে বলা হয় IE3। এবং সবসময় তোমরা এটাও পড়েছিলে, ছোটোবেলায় পড়েছিলে 11-এ, IE3 গ্রেটার দ্যান IE2 গ্রেটার দ্যান IE1। কারণ যখন তুমি লাস্ট থেকে দেখো, ভালো করে দেখো, যত তুমি M থেকে M2+-এর দিকে এসেছো মাথায় প্লাস চার্জ বেড়েছে, অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়েছে। একটা করে ইলেকট্রন বাড়ার পর বেরিয়ে যাওয়ার পর কী হয়, নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে যায়। তাই দ্বিতীয় ইলেকট্রন বের করতে গেলে তোমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে, এবং সেটা এখানেই হয়েছে। এখানে কোনো অ্যাবনর্মাল ট্রেন্ড নেই। আমি যেটা বলেছিলাম, দেয়ার ইজ গ্রুপ 15, ইন গ্রুপ 15 দেয়ার ইজ নো এক্সেপশন, বাট এখানে টপিক অনেক বেশি, সো দেয়ার ইজ মোর ইনসেপশন। ওকে, আজকে ফিজিক্যাল প্রপার্টিগুলোই পড়বো। ইলেকট্রোনেগেটিভিটিও কোনো চেঞ্জেস নেই, ওপর থেকে নিচে দিকে নেমেছো, ইলেকট্রোনেগেটিভিটি ক্রমশ কমেছে, বিকজ সাইজ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমে। সুতরাং ইউ ডোন্ট এক্সপেক্ট এনি কোয়েশ্চেন ফ্রম দিস পার্ট অলসো। এই কথাটাই জাস্ট বলবো ফিজিক্যাল প্রপার্টিসে। লাস্ট কথাটা এটা বলবো, তারপরের যে লেকচার থাকবে, লেকচার 2 যেটা আমরা দেবো, সেখানে থাকবে কেমিক্যাল প্রপার্টিস। লেকচার 4 যদি অনেক 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 বেশিভাবে তোমরা তাড়াতাড়ি করে শেয়ার করে নাও, দেখে নাও, লিখে নাও, বুঝে নাও, আর তারপর যদি লেকচার 2 এর ডিমান্ড জানাও তাহলে চলে আসবে লেকচার 2, ঠিক আছে। ফিজিক্যাল প্রপার্টিস বলছে, দেখো, অল আদার এলিমেন্টস, অল দ্য এলিমেন্টস অফ দিস গ্রুপ আর পলিঅ্যাটমিক। পলিঅ্যাটমিক যেমন N হচ্ছে N2, P হচ্ছে P4, তাই না, এরকম, অর্থাৎ অনেকগুলো অ্যাটম পরস্পর যুক্ত হয়ে যায়, ঠিক আছে। বলছে অল দ্য এলিমেন্টস অফ দিস গ্রুপস আর পলিঅ্যাটমিক, মানে অনেকগুলো অ্যাটম জুড়ে থাকে পরপর। ডাইনাইট্রোজেন ইজ দ্য ডাইঅ্যাটমিক গ্যাস, হোয়াইল অল আদার আর সলিড। অর্থাৎ
এই যে গ্রুপটা নাইট্রোজেন, এই একমাত্র এই বাবুজি একমাত্র গ্যাস, আর এ বাদ দিয়ে এই গ্রুপে যতজন আছে সবাই কিন্তু মোটামুটিভাবে সলিড স্টেটে থাকে, ঠিক আছে। নেক্সট বলছে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। হ্যাঁ অবশ্যই মেটালিক ক্যারেক্টার পারমাণবিক সাইজ বা অ্যাটমিক সাইজের সঙ্গে প্রপোর্শনাল। যেহেতু একটা গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামলে ক্রমাগত সাইজ বাড়ে, তাহলে মেটালিক ক্যারেক্টারও ক্রমাগত বাড়তে থাকবে। তাই নাইট্রোজেন আমি তোমাকে বলেছিলাম যে নাইট্রোজেন আর ফসফরাস এরা হচ্ছে তোমার নন মেটাল। তারপরে কি বলেছিলাম, আর্সেনিক আর এসবি এরা হচ্ছে মেটালয়েড, আর বিসমাথ একদম নিচের দিকে চলে আসলে এটা পুরোপুরিভাবে মেটাল হয়ে যায়, ঠিক আছে। বয়লিং পয়েন্ট ইজ জেনারেলি ইনক্রিজ ফ্রম টপ টু বটম ইন দ্য গ্রুপ, বাট দ্য মেল্টিং পয়েন্ট ইনক্রিজেস আপ টু আর্সেনিক অ্যান্ড দেন ডিক্রিজেস আপ টু বিসমাথ। আচ্ছা এই বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্টের জেনারেল ব্যাপারটা হওয়া উচিত এদের ডেন্সিটির উপর ডিপেন্ড করে, মলিকুলার মাসের উপর ডিপেন্ড করে, ইন্টার অ্যাটমিক ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে, ক্রিস্টাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, ল্যাটিস এনার্জির উপর ডিপেন্ড করে। সুতরাং এর কোনো পারফেক্ট কারণ পাওয়া খুব মুশকিল, এখানে জেনারেল ট্রেন্ড বা নর্মাল ট্রেন্ড পাওয়াটা খুব মুশকিল ব্যাপার, সবসময় সেটা হবে নাও হতে পারে, ঠিক আছে। তো এখানে কোনো নর্মাল ট্রেন্ড পেতেও পারো নাও পেতে পারো, মেমোরাইজ করার দরকার নেই। নেক্সট এটা এক্সেপ্ট নাইট্রোজেন অল দ্য আদার এলিমেন্ট শো অ্যালোট্রপি। অ্যালোট্রপি কথাটার মানে কি? অ্যালোট্রপি মানে হচ্ছে কোনো একটা এলিমেন্ট নেচারে তার পিওর ফর্মটাই এক বা একাধিক রূপে এক্সিস্ট করতে পারে। যেমন কার্বন দেখো ডায়মন্ডও কার্বন, আবার ধরো গ্রাফাইটও কার্বন, আবার ঝুল ভূষাকালি এগুলোও কার্বন। তো এগুলো যে কার্বনের ডিফারেন্ট ফর্ম, ডিফারেন্ট রূপ, মেন এলিমেন্টটা কার্বন কিন্তু তার একাধিক ফর্ম, ফুলারিন একাধিক ফরম্যাট থাকে। সেরকম ফসফরাসও অনেকগুলো ফরম্যাট এক্সিস্ট করে, রেড ফসফরাস, হোয়াইট ফসফরাস, হ্যাঁ ইয়েলো ফসফরাস, ব্ল্যাক ফসফরাস অলসো আছে, ঠিক আছে। সরি ইয়েলো বলছি, রেড ফসফরাস অ্যান্ড ব্ল্যাক ফসফরাস, ঠিক আছে। এইগুলো এই তিনটে ফরম্যাট আছে ফসফরাসের, ঠিক আছে। কার্বনের অনেকগুলো বললাম। তো মোটামুটিভাবে নাইট্রোজেন বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্টেরই একাধিক ফরম্যাটে নেচারে দেখতে পাওয়া যায়। এবার কার কোন ফরম্যাট দেখতে পাচ্ছে সেটা জেনারেলি জিজ্ঞাস্য বিষয় নয়, তবু একটু দেখে দেখো ফসফরাসটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখো, ঠিক আছে। যখন আমি পড়াবো আমি রেড ফসফরাস আর হোয়াইট ফসফরাস ডিফারেন্স তোমাদের পড়াবো, দুজনের স্ট্রাকচার ডিফারেন্স পড়াবো, যখন আমি প্রত্যেকটা এলিমেন্টকে 1 to 1 স্টাডি করব তখন আমি তোমাদের বলবো বিষয়টাকে, ঠিক আছে। তাহলে আপাতত আজকে লেকচারটা সম্ভবত আমাদের এখানে এন্ড করতে হবে, বিকজ এখানেই আমাদের ফিজিক্যাল প্রপার্টি গল্প শেষ হচ্ছে। ধন্যবাদ সকলকে। ফিজিক্যাল প্রপার্টি আমরা এখানে শেষ করলাম। পরে যে লেকচারটা আসবে রিগার্ডিং দ্য কেমিক্যাল প্রপার্টি। টিল দেন বাই নাও।